হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার্স। তো আমি তোমাদের অনন্যা দিদি। আজ আমি করব তোমাদের এর আগের ক্লাসে ফার্স্ট সেমিস্টারের আমরা অ্যানিম্যাল কিংডম ক্লাস চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। তো যারা যারা রেগুলার ক্লাস করছো তারা জানো যে অ্যানিম্যাল কিংডম চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। তো আজ একটা আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। সেটা কি না, সেটা হচ্ছে প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান বা স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেলস। বুঝতে পারছো তার হেডিংটা শুনেই বা হেডলাইনটা শুনেই যে এটা কিসের ওপর ভিত্তি করে হচ্ছে। মানে যে প্রাণীদের যে ইন্টারনাল যে স্ট্রাকচার রয়েছে, যেমন কোষ, কলা, এইসব বিষয়ে মেনলি কলা নিয়ে করে এই টিস্যু নিয়েই আমরা আলোচনা করব। তার মধ্যে কি পড়ে, তার মধ্যে ফার্স্টলি পড়ে কি অ্যানিম্যাল টিস্যু বা প্রাণী কলা। আমাদের এই চ্যাপ্টারটাই ম্যাক্সিমামটা জুড়ে রয়েছে কি যে প্রাণী কলা বা অ্যানিম্যাল টিস্যু, ম্যাক্সিমাম বলা যায় বা পুরোটাই বলা যায়। কি রয়েছে? অ্যানিম্যাল কলা বা প্রাণীর টিস্যু, প্রাণী কলা বা অ্যানিম্যাল টিস্যু। এই অ্যানিম্যাল কলা বা এই অ্যানিম্যাল টিস্যু বা প্রাণী কলা জিনিসটা কি? এই অ্যানিম্যাল টিস্যু বা প্রাণী কলা হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের কলা রয়েছে। আমাদের একটা শরীর গঠিত হওয়ার জন্য বিভিন্ন যেরকম কোষের দরকার, সেরকম একটা শরীর গঠন করার জন্য বিভিন্ন কলারও প্রয়োজন। কোষ কলা উভয় সম্মিলিত রূপ হয়ে করেই একটা স্ট্রাকচার গঠিত হয়। এবার সেই কলার যে উৎপত্তি ঘটছে, ওই কলার বিভিন্ন ধরনের কাজের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে। কিছু কিছু কলা হচ্ছে আমাদের ইন্টারনাল কাজ করছে, কিছু কিছু কলা আমাদের এক্সটার্নাল কাজ করছে। তো এই কলা কি কি বা কি কি কাজ করছে, কি ধরনের, সেটাই আজ আমরা পুরো ডিটেলসে জানবো বা পড়বো। তো প্রথমে কি না, প্রাণী কলা বা অ্যানিম্যাল টিস্যু। প্রাণী কলা মানে কি? আমাদের প্রাণীদের দেহে যে সমস্ত কলা রয়েছে সেগুলোর বিস্তারিত রূপ। যেমন কি কলার প্রকারভেদ, কলার টাইপ অফ টিস্যু, কলা কি কি। তো প্রথমেই কি রয়েছে? আবরণী কলা। এই আবরণী কলাটাই কিন্তু অ্যাকচুয়াল আমরা মেন ফোকাস দিব। এই আবরণী কলা জিনিসটা কি? এই আবরণী কলা মানে বুঝতে পারছো, আবরণী কথার অর্থ কি? আবরণ বা আচ্ছাদন। কোনো একটা ত্বক, কোনো একটা অঙ্গ বা ত্বক কিছুর ওপর যে আবরণী বা আচ্ছাদন তৈরি হয়, সেই কলাটাকেই আমরা কি বলছি? আবরণী কলা বা এপিথেলিয়াল কলা বা এপিথেলীয় কলা। তারপর কি? যোগ কলা বা কি? কানেকটিভ টিস্যু। যোগ কলা কি ধরনের? না, এটা আমাদের যে আরো বিভিন্ন শরীরে যে আরো বিভিন্ন ধরনের কলা রয়েছে, ওই কলাগুলোর মধ্যে এবং বিভিন্ন যে শরীরের অঙ্গ রয়েছে, সেই অঙ্গর মধ্যে যে যোগ স্থাপন করে। যোগ কলার শব্দটার অর্থ কি? কানেকশন বা কানেকটিভ টিস্যু কেন বলা হচ্ছে? কারণ এই কলাটার মাধ্যমে আমাদের আর যে বাকি কলা রয়েছে বা আর যে অঙ্গ রয়েছে, সেই অঙ্গর যোগাযোগ স্থাপন ঘটে বা সেই কলাগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন ঘটে। তাই তাকে বলা হচ্ছে যোগ কলা বা কানেকটিভ টিস্যু। কানেকশনের জন্যই অ্যাকচুয়াল মেন কথাটা এসছে কানেকটিভ টিস্যু, বা যোগাযোগের জন্যই হয়েছে কি? সংযোগ স্থাপনের জন্যই হয়েছে যোগ কলা। এরপর কি রয়েছে? পেশিকলা বা কি? মাসল টিস্যু। এই পেশিকলাটা কি না, পেশিকলাটা হচ্ছে মায়োফাইব্রিল যুক্ত পেশিকোষ। যখন আমরা পেশিকলাটা ডিটেলসে পড়বো বা ডিটেলসে যখন যাব, তখন তোমরা বুঝতে পারবে। এখন তার একটা মানেটা বুঝে রাখো। মানেটা কি? মায়োফাইব্রিল যুক্ত পেশিকোষ, যেটা কি না সংকোচনশীল। পেশিকলা মাসল মানেই তোমরা বুঝতে পারছো সেটা সংকোচনশীল হবে। তো তাকেই কি বলা হচ্ছে না, তাকেই বলা হচ্ছে পেশিকলা বা মাসল টিস্যু। এরপর কি রয়েছে? এরপর রয়েছে স্নায়ুকলা বা নার্ভ টিস্যু। স্নায়ুকলা বা নার্ভ টিস্যু কি? স্নায়ুকোষ দিয়ে যেসব কলা গঠিত হচ্ছে, স্নায়ুকোষ দ্বারা যেসব কলা গঠিত হচ্ছে, যেগুলোর কাজ কি না, স্নায়ুর কাজ কি? কোনো কিছু রেসপন্স করা, উদ্দীপনাকে গ্রহণ করা,
উদ্দীপনা প্রেরণ করা, উদ্দীপনায় সাড়া দেওয়া ইত্যাদি যে কাজগুলো, সেই কাজগুলো করছে কে? সেই কাজগুলো করছে স্নায়ুকলা বা নার্ভ টিস্যু। এবার আমরা জানবো প্রত্যেকটা কলার উৎস কোথা থেকে, বা সোর্স অফ টিস্যু, সোর্সেস অফ টিস্যু। প্রত্যেকটা কলার উৎস কোথা থেকে হবে না? তোমরা জানো স্তর রয়েছে আমাদের দেহের বাইরের সব থেকে স্তরটা হচ্ছে কি? এক্টোডার্ম। তারপর কি রয়েছে? মেসোডার্ম। তারপর কি? এন্ডোডার্ম। এই তিনটে স্তর থেকেই কিন্তু সমস্ত ধরনের কলার উৎপত্তি। তার মধ্যে হয়তো কিছু কিছু কলার এক্টোডার্ম, কিছু কিছু কলার এন্ডোডার্ম, কিছু কিছু কলার মেসোডার্ম, কিন্তু এই তিনটে কলার মধ্যেই, এই তিনটে স্তরের মধ্যেই সবগুলো কলার উৎপত্তি সৃষ্টি হয়েছে। তো প্রথমেই আমরা জানবো কি? আবরণী কলা। আবরণী কলার উৎপত্তি কোথা থেকে? আবরণী কলা যে কোনো স্তর থেকে উৎপত্তি হতে পারে। যেমন কি আবরণী কলা এক্টোডার্ম থেকে উৎপত্তি হতে পারে, আবরণী কলা মেসোডার্ম থেকে উৎপত্তি হতে পারে, আবার এন্ডোডার্ম থেকে উৎপন্ন হতে পারে। তা আবরণী কলার সোর্স কি বা আবরণী কলার উৎস কি? তিনটেই, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। যোগ কলা বা কানেকটিভ টিস্যু। যোগ কলার উৎস কোথা থেকে বা যোগ কলার উৎপত্তি কোথা থেকে? না, যোগ কলা মেসোডার্ম অংশ থেকে উৎপত্তি লাভ করে। মেসোডার্ম যে স্তরটা, সেই স্তর থেকে যোগ কলার উৎপত্তি। এরপর কি রয়েছে? এরপর রয়েছে পেশিকলা। পেশিকলা কি? পেশিকলারও উৎপত্তি কোথা থেকে? না, মেসোডার্ম অংশ থেকে। এই যে মাসেল যত সব দেখবে বা আমাদের শরীরের যে অঙ্গ, তার ম্যাক্সিমামটা কোথা থেকে উৎপত্তি হয় বলতো? মেসোডার্ম অংশ থেকে। এই পেশিকলা যেহেতু একটা এক ধরনের মাসেল টিস্যু, সেই জন্যই এই কলারও উৎপত্তি কোথায়? না, মেসোডার্ম স্তর থেকে। তারপর রয়েছে স্নায়ুকলা। স্নায়ুকলার উৎপত্তি কোথা থেকে? না, এক্টোডার্ম অংশ থেকে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা কলার উৎস জানলাম। এরপর আমরা প্রত্যেকটা কলার ডিটেলসে জানবো। প্রত্যেকটা কলারই আবার অনেকগুলো ভাগ রয়েছে। সেই কলাগুলো যেমন আবরণী কলা বা যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা, প্রত্যেকটা কলা বিভিন্ন বিভিন্ন স্তরে ভাগ হয়েছে। তো সেই স্তরগুলো আমরা জানবো। তো প্রথমে একটা একটা করে কলাগুলো বিস্তারিতভাবে জানবো। প্রথমেই কি রয়েছে? প্রথমেই রয়েছে আবরণী কলা। আবরণী কলা কি বললাম? যে কলা প্রাণীদেহের বিভিন্ন ত্বক ও অঙ্গতন্ত্রের আবরণ সৃষ্টি করে বা আচ্ছাদন তৈরি করে, তাকেই কি বলছি? তাকেই আমরা বলছি আবরণী কলা। তো এবার আমরা পড়ব আবরণী কলার বৈশিষ্ট্য বা এপিথেলিয়াল কলার বৈশিষ্ট্য। তো আবরণী কলার বৈশিষ্ট্যগুলো কি কি? না, এই কলা তিনটি জৈবিক স্তর থেকে, অর্থাৎ কি কি? না, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। এই কলাগুলোর কোষগুলো ঘন সন্নিবিশিষ্ট হয়। মানে কি? মানে এরা প্রচুর কাছাকাছি থাকে, কোষগুলো এর খুব ঘন ঘন রূপে থাকে। আর কি? এরা একে অপরকে স্বল্প আন্তঃকোষীয় ধাত্র দ্বারা ধরে রাখে। আবার কি? অনেক ক্ষেত্রে আন্তঃকোষীয় ধাত্র নাও থাকতে পারে। এদের এপিথেলিয়াল কোষ স্বচ্ছ কোষীয়, অকোষীয় ভিত্তিপর্দার ওপর অবস্থান করে। এতে কোলাজেন নামে এক প্রকার বিশেষ ধাত্র প্রোটিন থাকে। আর হচ্ছে এই কলার কোষগুলো বিভিন্ন আন্তঃকোষীয় সন্ধি দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত থাকে। এপিথেলিয়াল কোষ কোষতলের বিশিষ্টতা প্রদর্শন করে, যেমন কি? না, মাইক্রোভিল্লিস, সিলিয়া, ফ্লাজেলা, স্টিরিওসিলিয়া ইত্যাদি। এপিথেলিয়াল কোষ বিনষ্ট হতে পারে, ছিঁড়ে যেতে পারে, আঘাতপ্রাপ্তও হয়। আর কি? না, এই কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে নতুন কোষ সৃষ্টি করে। আর কোষগুলো এক বা একাধিক স্তরে সজ্জিত হয়ে কোনো অঙ্গ বা দেহগহ্বরের গাত্র থেকে লুমেনকে আবৃত করে। আর পাশাপাশি কোষগুলো আন্তঃকোষীয় ফিলামেন্ট দ্বারা পরপর সংলগ্ন থাকে। তো এটা কি? না, এটা হচ্ছে আবরণী কলার বৈশিষ্ট্য। এরপর কি? এরপর জানবো আবরণী কলার কাজ। আবরণী কলার কাজ কি? না, আবরণী কলা বিভিন্ন রূপে কাজ করে। প্রথমে কি? না, রক্ষণাত্মক। মানে কি? না, এই যে আবরণী কলা, এই কলা
এই কলাকে যে কলাকে ঢেকে রাখে তাকে আর্দ্রতা ও শুষ্কতার হাত থেকে রক্ষা করে এবং জীবাণু প্রদেশে বাধা দেয়, যান্ত্রিক আঘাত থেকেও রক্ষা করে। এর ফলে কোনো রাসায়নিক বস্তুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। এর ফলে সেই কলাটি বা সেই কোষটির কোনো ক্ষতি হয় না। আর কি রয়েছে? আর রয়েছে ক্ষরণ, সিক্রেশন। ক্ষরণটা কি না, এপিথেলিয়া কোষের এপিথেলিয়াল গ্রন্থি বিভিন্ন পদার্থ উৎপাদন ও ক্ষরণ করে, যেমন কি মিউকাস, গ্যাস্ট্রিক জুস, হরমোন, উৎসেচক ইত্যাদি। আর কি রয়েছে? শোষণ বা অ্যাবজর্পশন। এটা কি না, অন্ত্রের এপিথেলীয় কলা খাদ্যের সারাংশ, জল, স্যালাইন ইত্যাদি শোষণ করে। রেচন করে, রেচন সিক্রেশন। বৃক্কের বৃক্কীয় নালীর এপিথেলীয় কলা পরিস্রাবণ, নির্বাচন, পুনঃশোষণ ও নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থগুলিতে রেচন করতে সাহায্য করে। আর কি করে না, আর পরিবহনে সাহায্য করে, কন্ডাকশন। পরিবহনে কিভাবে সাহায্য করে না, জনন নালী ও শ্বাসনালীর সিলিয়েটেড এপিথেলিয়াম। কি? জনননালী ও শ্বাসনালীর সিলিয়েটেড এপিথেলিয়াম সিলিয়ার সঞ্চালনের মাধ্যমে জনন একক, তরল ও মিউকাস নির্দিষ্ট অভিমুখে পরিবহন করতে সাহায্য করে। বুঝতে পারলে? আর কি করে না, শ্বসনে বা রেসপিরেশনে সাহায্য করে। অ্যালভিওলাই পরিবেষ্টিত এপিথেলিয়াম কলার কোষ গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে। জনন বা রিপ্রোডাকশনে সাহায্য করে। যৌনাঙ্গের জার্মিনাল এপিথেলিয়াম গ্যামেটে সৃষ্টি করে। এটা তোমরা দেখবে, আমি তোমাদের 3rd সেমের মানব জনন যে চ্যাপ্টারটা করাচ্ছি সেখানে আমি পড়াচ্ছি তোমাদেরকে এই এপিথেলিয়াল করার কাজটা, সেখানেও পাবে তোমরা। তো অবশ্যই 3rd সেমের হিউম্যান রিপ্রোডাকশন বা মানব জনন ক্লাসটা কিন্তু অবশ্যই দেখবে। তারপর আর কিসে হেল্প করে এপিথেলিয়াল কলা না, সংবেদন বা সেন্সেশনে সাহায্য করে। কিভাবে না, সংবেদন এপিথেলিয়াম সংবেদনশীল স্নায়ু সংবেদন পরিবেশ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করতে সাহায্য করে। আর কি? বঙ্কিওলাল গঠন। এটা কি না, প্রাণীদেহে পরিধিস্থ এপিথেলিয়াম থেকে সিলিয়া, ফ্লাজেলা, আঁশ ও রোম, নখ, খুর ইত্যাদি সৃষ্টি হয়। তো এই হচ্ছে টোটাল এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলার কাজ। বুঝতে পারলে? এরপর আমরা দেখে নেব আবরণী কলার ভাগগুলো। আবরণী কলার অনেকগুলো ভাগ রয়েছে। তার মধ্যে কি কি না, আবরণী কলার 3টে ভাগ। প্রথমে কি কি? সরল এপিথেলিয়াল, যৌগিক এপিথেলিয়াম, গ্রন্থিময় এপিথেলিয়াম। অর্থাৎ এপিথেলিয়া কলা থেকে 3টি ভাগ হয়েছে: সরল এপিথেলিয়াম, যৌগিক এপিথেলিয়াম, গ্রন্থিময় এপিথেলিয়াম। এবার সরল এপিথেলিয়াম থেকে আবার 7টি ভাগ হয়েছে। কি কি? স্কোয়ামাস। স্কোয়ামাসকে আবার কি বলা যায়? স্কোয়ামাস বা আঁশকারী আবরণী কলা। স্কোয়ামাসটা তোমরা যখন ডিটেলসে পড়বে স্কোয়ামাস কলার সম্বন্ধে, তখন তোমরা পড়বে স্কোয়ামাসটা হচ্ছে এক ধরনের আঁশকারী কলা, আঁশযুক্ত আবরণী কলা। এরপর কি? কিউবয়েডাল এপিথেলিয়াম। কিউবয়েডাল এপিথেলিয়াম বা কি একে বলে? ঘনকাকার এপিথেলিয়াম। এটা ঘনকের মতো সৃষ্টি করে, তাই একে বলা হচ্ছে ঘনকাকার এপিথেলিয়াম। এরপর কি? কলামনার এপিথেলিয়াম। কলামনার এপিথেলিয়ামকে আর কি বলা যায় না, কলামনার এপিথেলিয়ামকে বলা যায় স্তম্ভাকার আবরণী কলা। এটা স্তম্ভের মতো হয়ে সৃষ্টি হয় বলে এটাকে বলা হয় স্তম্ভাকার আবরণী কলা। তারপর কি রয়েছে? তারপর রয়েছে সিলিয়েটেড এপিথেলিয়াম। সিলিয়েটেড এপিথেলিয়ামকে আরেকটা ভাগে কি বলা যায়? সিলিয়েটেড এপিথেলিয়ামকে বলা হয় সুষুম্না জাতীয় আবরণী কলা। যেহেতু তোমরা যখন পড়বে বুঝতে পারবে এটা সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় যে অংশগুলো, মানে গহ্বর, জরায়ু, ডিম্বনালী, শুক্রনালী, মূত্রনালী, শ্বাসনালীতে এই কলাটা পাওয়া যায়, তাই একে বলা হচ্ছে সিলিয়েটেড এপিথেলিয়াম। এরপর কি রয়েছে? সেন্সরি এপিথেলিয়াম।
সেন্সরি এপিথেলিয়ামকে কি বলে? সেন্সরি এপিথেলিয়াম একে বলা হয় সেন্সরি এপিথেলিয়াম। আর কি রয়েছে? আর রয়েছে জার্মিনাল এপিথেলিয়াম, আর কি, আর হচ্ছে সিউডো স্ট্রাটিফাইড এপিথেলিয়াম। এই হলো সরল এপিথেলিয়ামের ভাগগুলো। আবরণী কলার মধ্যে বা এপিথেলিয়াল কলার মধ্যে সরল এপিথেলিয়ামের ভাগগুলো হচ্ছে এই 7টা। এরপর আমরা পড়ব যৌগিক এপিথেলিয়াম। যৌগিক এপিথেলিয়াম কি কি? প্রথমে কি রয়েছে? প্রথমেই রয়েছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। তার মধ্যে দুটো ভাগ, কি কি? কেরাটিন যুক্ত একটা, কেরাটিন বিহীন একটা। আর কি রয়েছে? আর রয়েছে স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল, আর রয়েছে স্ট্র্যাটিফাইড কলামনার, আর একটা রয়েছে যেটা কি, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রানজিশনাল। এই হচ্ছে, এটা সবগুলোর হলো যৌগিক এপিথেলিয়ামের ভাগ। এরপর পড়ব গ্রন্থিময় এপিথেলিয়াম। গ্রন্থিময় এপিথেলিয়াম কি কি? এক হচ্ছে এককোষী, আর একটা হচ্ছে বহুকোষী। এই বহুকোষীর দুটো ভাগ, 3টে ভাগ প্রথমে পড়ে নিই। নর্মাল যে 3টে ভাগ সেটা হচ্ছে কি? অন্তঃক্ষরা, বহিঃক্ষরা, মিশ্র গ্রন্থি। আবার বহুকোষীকে আবার দুভাগে ভাগ করা যায়। কি কি ভাগে? না, বহুকোষীর ক্ষরণ প্রকৃতি অনুসারে আর বহুকোষীর গ্রন্থির আকৃতি অনুসারে। ক্ষরণ প্রকৃতি অনুসারে কি কি হবে? ক্ষরণ প্রকৃতি অনুসারে 3 ভাগে ভাগ করা যায়। ক্ষরণ প্রকৃতি অনুসারে কি কি ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে হলোক্রিন, একটা হচ্ছে অ্যাপোক্রিন, একটা হচ্ছে ম্যারোক্রিন। আর গ্রন্থির আকৃতি অনুসারে কি কি ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে সরল, একটা হচ্ছে যৌগিক। সরলের আবার দুটো ভাগ, কি কি? নলাকৃতি বা থলি আকৃতি। আর যৌগিকের আবার 3টে ভাগ, কি কি? না, নলাকৃতি, থলি আকৃতি, আর একটা হচ্ছে নলা থলি আকৃতি। উভয় ধরনের পাওয়া যায়। নলাকৃতিতে শুধু নলাকৃতি পাওয়া যাবে, থলিকৃতিতে শুধু থলি আকৃতি পাওয়া যাবে। কিন্তু এই যে নলাকৃতি থলিকৃতিতে সেটা উভয় ধরনেরই আকার দৃশ্যমান হবে। তো এই হলো টোটাল আবরণী কলার ভাগ। প্রথমে 3 ভাগে ভাগ করলাম, সেই 3 ভাগে ভাগ করার পর প্রত্যেকটা ভাগের আবার ডিটেলসে জানলাম। এরপর আমরা প্রত্যেকটা ভাগের ডিটেলসে আরো ডিটেলসে জানবো। তো এরপর আমরা দেখব কি না, সরল আবরণী কলা। সরল আবরণী কলা বা কি? সিম্পল এপিথেলিয়াম। তো সরল আবরণী কলা বা সরল এপিথেলিয়ামের কোষগুলো কি হয় না, ভিত্তিপদ্মার ওপরে একটি মাত্র সারিতে সজ্জিত থাকে। এবার কি, সরল আবরণী কলার কিন্তু অনেকগুলো ভাগ, যেগুলো তোমাদের আগে প্রথমে একটু একটু বলেছি। তো এবার আমরা ডিটেলসে পড়বো। প্রথমেই কি রয়েছে না, প্রথমেই রয়েছে স্কোয়ামাস এপিথেলিয়াম। স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইসাকার আবরণী কলা। স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইসাকার আবরণী কলা কি না, কোনো পর্দাময় মানে হেনরির লুপ বা মুখগহ্বর, গ্রাসনালী, হৃৎপিণ্ডের অন্তঃবরণ ইত্যাদি এই জায়গাগুলো বা প্লুরা, বায়োমেন ক্যাপসুল ইত্যাদি এই অংশে এই স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইসাকার আবরণী কলা দেখা যায়। এর মধ্যে কি কি থাকে, এর বৈশিষ্ট্য কি কি না, এই কলাটি আইসাকার কোষ দ্বারা গঠিত। কোষগুলো পাতলা এবং চ্যাপ্টা হয়। আর আকার কিরকম হয়? এর আকার কিন্তু বহুভুজাকৃতি হয়, আর সাইটোপ্লাজম স্বচ্ছ। আর কোষের কেন্দ্রস্থলে একটি মাত্র গোলাকার বা ডিম্বাকার নিউক্লিয়াস বর্তমান থাকে। কোষগুলো দৈর্ঘ্য ও প্রস্থে উচ্চতার চেয়েও বেশি হয়। কোষগুলির সজ্জা মাছের আঁশের চেয়ে আঁশের মতো সংলগ্ন থাকে, ঘন সংলগ্ন। এর কাজ কি? এই স্কোয়ামাস এপিথেলিয়ামের কাজ কি না, গ্যাসীয় এবং তরল পদার্থকে আদান প্রদানে সহায়তা করে। আর কি করে না, পরিস্রাবনে সহায়তা করে, আর রোগ জীবাণুর আক্রমণ থেকে দেহকে রক্ষা করে। এইগুলো হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়ামের কাজ। এরপর কি রয়েছে? এরপর রয়েছে কিউবয়েডাল এপিথেলিয়াম। কিউবয়েডাল এপিথেলিয়াম বা ঘনাকাকার আবরণী কলা। এটা কি না, কোথায় কোথায় থাকে? অগ্নাশয়, লালাগ্রন্থি,
ফুসফুসের ব্রঙ্কিওল, থাইরয়েড ভেসিকল, আর রয়েছে গোনাডের জার্মিনাল এপিথেলিয়ামে, ইউনিফোরাস নালিকাতে ইত্যাদি অংশে এই কিউবয়েডাল এপিথেলিয়াম অবস্থিত। এর বৈশিষ্ট্য কি না, এই কিউবয়েডাল এপিথেলিয়ামগুলো কোষগুলো ঘনাকাকার, অর্থাৎ কি না দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা প্রায় সমান। আর কি না প্রতি কোষের কেন্দ্রে ডিম্বাকার নিউক্লিয়াস বর্তমান, অর্থাৎ কি প্রত্যেকটা কোষের মধ্যেই কিন্তু ডিম্বাকার নিউক্লিয়াস রয়েছে। উপরিতলটা বহুভুজ বিশিষ্ট হয়, সাইটোপ্লাজম স্বচ্ছ। এর কাজ কি না, কিউবয়েডাল এপিথেলিয়ামের কাজ হচ্ছে শোষণে ভূমিকা নেয় কিউবয়েডাল এপিথেলিয়াম, আর কি করে ক্ষরণে ভূমিকা নেয়, রেচনে ভূমিকা নয়, আর সংশ্লিষ্ট অঙ্গকে রক্ষা করে। অর্থাৎ কি না শোষণ করতে সাহায্য করে, রেচনে সাহায্য করে, ক্ষরণে সাহায্য করে, আর সংশ্লিষ্ট যে অঙ্গ রয়েছে সেগুলোকে রক্ষা প্রদান করে। এই হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়ামের বৈশিষ্ট্য এবং কাজ। এরপর আমরা দেখে নেব কলামনার এপিথেলিয়াম বা স্তম্ভাকার আবরণী কলা। কলামনার এপিথেলিয়াম বা স্তম্ভাকার আবরণী কলা কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত এবং কোনো কোনো থলির বা কোনো কোনো গ্রন্থির অ্যালভিওলাইতে কলামনার এপিথেলিয়াম বা স্তম্ভাকার আবরণী কলা দেখতে পাওয়া যায়। এই স্তম্ভাকার আবরণী কলা বা কলামনার এপিথেলিয়ামের বৈশিষ্ট্যগুলো কি কি না, এই কলাগুলো, এই কোষ মানে লম্বা কোষের স্তর গঠন করে, আর কোষের উচ্চতা দৈর্ঘ্য এবং উচ্চতাটা দৈর্ঘ্য এবং প্রস্থের চেয়ে বেশি হয়। উচ্চতাটা দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বেশি বলেই তো এটা স্তম্ভাকার হয়, তাই জন্যই তো এর নামটা কি না কলামনার এপিথেলিয়াম। তারপর কি না এটা দেখতে অনেকটা স্তম্ভের মতো হয়, আর প্রতিটি কোষের পাদপ দেশে নিউক্লিয়াস অবস্থান করে। সেক্ষেত্রে আমরা কিউবয়েডালের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছিলাম যে কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে, কিন্তু এক্ষেত্রে কোথায় নিউক্লিয়াসটা অবস্থান করছে? পাদদেশে। কিন্তু কোষ ক্ষরণ না করলে নিউক্লিয়াস কোষের কেন্দ্রস্থলে অবস্থান করে। নিউক্লিয়াস কিরকম? ডিম্বাকৃতি। আর কোষগুলোতে মাইটোকন্ড্রিয়ায় বেশি সংখ্যায় দেখা যায়, আর সাইটোপ্লাজম রয়েছে জালিকাকার। তো এই হচ্ছে কলামনার এপিথেলিয়ামের বৈশিষ্ট্য। কলামনার এপিথেলিয়ামের কাজ কি? কলামনার এপিথেলিয়াম সাধারণত কি করে না ক্ষরণে এবং রক্ষণে অংশগ্রহণ করে, আর শোষণেও সাহায্য করে। এই কলাগুলো দেহের বিভিন্ন স্থানে প্রয়োজন অনুযায়ী রূপান্তরিত হয়। এই কলামনার এপিথেলিয়াম বা স্তম্ভাকার আবরণী কলা দুই ধরনের। কি কি? একটা হচ্ছে ব্রাশ বর্ডার আবরণী কলা, ব্রাশ বর্ডার স্তম্ভাকার আবরণী, আর একটা হচ্ছে কি গবলেট কোষ। ব্রাশ বর্ডার স্তম্ভাকার আবরণী কি না, যে কোষের মুক্ত প্রান্তের সাইটোপ্লাজমে চিরুনির মতো কোষ ঝিল্লির ভাঁজ দেখা যায় এবং প্রান্ত দেশে ব্রাশের মতো অংশ দেখা যায়, তাদেরকেই বলা হয় কি ব্রাশ বর্ডার কোষ। এরা কোথায় কোথায় থাকে? রেচন নালীতে থাকে, থাইরয়েড গ্রন্থিতে থাকে, বৃহদন্ত, ক্ষুদ্রান্তে। এইসব অংশে কাকে দেখা যায় না ব্রাশ বর্ডার স্তম্ভাকার কলাকে, আবরণী কলাকে। এর কাজ কি? ব্রাশ বর্ডার স্তম্ভাকার আবরণী কলার মেনলি কাজ সেটা হচ্ছে কি শোষণ করা, শোষণে সাহায্য করে। আর একটা কি কোষ? আর একটা হচ্ছে গবলেট কোষ। গবলেট কোষ কি? গবলেট কোষ হচ্ছে স্তম্ভাকার এপিথেলীয় কলার কোনো কোনো কোষ অনেক সময় কি হয় রূপান্তরিত হয়ে কলসের আকার ধারণ করে। এই কোষগুলোকেই কি বলা হয় না গবলেট কোষ। এই কোষগুলো তিনটি অংশে বিভাজিত। কি কি? অগ্রভাগ, গলা এবং দেহ। এদের সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে দানাদার বস্তু থাকে যারা মিউসিন ক্ষরণ করে। এছাড়াও এই কোষে এক প্রকারের ছোট ছোট দানা থাকে, তাদের জাইমোজাইন দানা বলে। এরা উৎসেচক ক্ষরণ করে।
এই হচ্ছে গবলেট কোষ। গবলেট কোষ কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? গবলেট কোষও দেখতে পাওয়া যায় বৃহদন্ত্রে, শ্বাসনালীতে, আর কোথায় না পাকস্থলীতে। আর গবলেট কোষের প্রধান কাজ কি? গবলেট কোষের প্রধান কাজ হচ্ছে কি? ক্ষরণ করা। তোমরা দেখলে ব্রাশ বর্ডার স্তম্ভাকার আবরণী কলার প্রধান কাজ হচ্ছে শোষণ করা, আর গবলেট কোষের প্রধান কাজ ক্ষরণ করা। এরপর কি রয়েছে না, এরপর রয়েছে সিলিয়েটেড এপিথেলিয়াম বা সিলিয়েটেড আবরণী কলা। এই সিলিয়েটেড আবরণী কলা বা সিলিয়েটেড এপিথেলিয়াম কোথায় কোথায় দেখা যায় না, এটা সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় গহ্বর, জরায়ু, ডিম্বথলি, শুক্রনালী, ডিম্বনালী, শুক্রনালী, মূত্রনালী, শ্বাসনালীতে এই সিলিয়েটেড এপিথেলিয়াম বা সিলিয়েটেড আবরণী কলা দেখা যায়। সিলিয়েটেড আবরণী কলার বৈশিষ্ট্যগুলো কি কি না, সিলিয়েটেড আবরণী কলার কোষগুলো ঘনকাকাকৃতি বা স্তম্ভাকার হতে পারে। এই কোষগুলোর মুক্ত প্রান্তে কয়েকশো সিলিয়া থাকে এবং সুশৃঙ্খল সারিতে সজ্জিত। আর কি? আর হচ্ছে এদের বেসাল পার্টিকেল থেকে সিলিয়া উৎপত্তি হয়। এই বেসাল দানাকে ভেদ করে সিলিয়া সাইটোপ্লাজম পর্যন্ত প্রসারিত থাকে। এই অঞ্চলটাকে কি বলে? এই অঞ্চলটাকে বলা হয় রুটলেট। তাহলে রুটলেট অংশ কাকে বলে? রুটলেট অংশ তাহলে জানতে পারলে যে তোমার সিলিয়াটা কোথা থেকে হচ্ছে? বেসাল পার্টিকেল থেকে। এবার সেই বেসাল দানা ভেদ করে সিলিয়া সাইটোপ্লাজম পর্যন্ত প্রসারিত থাকে। এই যে এই টোটাল অংশটা, এই অংশটাকেই বলা হচ্ছে কি না রুটলেট। বর্ধিত কোষের ঝিল্লি দ্বারা সিলিয়াগুলো গঠিত হয়। বর্ধিত কোষের যে ঝিল্লি রয়েছে সেই ঝিল্লিগুলো দ্বারা কি হয় না সিলিয়াগুলো গঠিত হয়। সিলিয়াগুলি ক্রমান্বয়ে সঞ্চালিত হয়, মানে সিলিয়াগুলি সবসময় চলতে থাকে। আবার কি, এই সিলিয়াগুলোর দু প্রকারের। কি কি? এক হচ্ছে কি না সচল বা কাইনোসিলিয়া। সচল কথার অর্থ কি? সচল অর্থ হচ্ছে মানে যেটা যার মধ্যে অ্যাক্টিভিটি রয়েছে, মানে প্রকৃত অর্থে সিলিয়াগুলো সঞ্চালনশীল এবং গোড়ায় বেসাল দানা থাকে, তাদেরই বলা হচ্ছে সচল বা কাইনোসিলিয়া। এদের কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? এদের দেখতে পাওয়া যায় শ্বাসনালীতে ও জনননালীতে। আরেকটা কি রয়েছে? আরেকটা হচ্ছে অচল বা স্টিরিওসিলিয়া। অচল বা স্টিরিওসিলিয়া কি না, যেসব সিলিয়া প্রকৃত অর্থে সঞ্চালনশীল নয়, গোড়ায় বেসাল দানা থাকে না, তাদেরকেই বলা হচ্ছে অচল বা স্টিরিওসিলিয়া। এদের কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? এদের দেখতে পাওয়া যায় এপিডিডাইমিস, ভ্যাস ডিফারেন্সে, এই জায়গাগুলোতেই এদের দেখতে পাওয়া যায় স্টিরিওসিলিয়া। আর এই অংশগুলো কোথায় রয়েছে বলতো? এই যে ভ্যাস ডিফারেন্স, এপিডিডাইমিস, এগুলো কোথায় রয়েছে? এর জন্য কিন্তু মানে এগুলো তোমরা থার্ড সেমের ক্লাসে দেখতে পাবে। এগুলো রয়েছে তোমাদের টেস্টিস থেকে, যে টেস্টিসের ক্ষেত্রে আর কি, টেস্টিসের গোড়ায় একদম লেখে রয়েছে এপিডিডাইমিস, তারপরেই রয়েছে ভাস ডিফারেন্স। এর কাজ কি না, কাজ হচ্ছে বিভিন্ন বস্তুর সঞ্চালন আর ডিম্বাণু, শুক্রাণু ইত্যাদি সঞ্চালন করা। এই হচ্ছে সিলিয়েটেড এপিথেলিয়াম বা সিলিয়েটেড আবরণী কলার পার্ট এবং তার কাজ, বৈশিষ্ট্য সবকিছু। এরপর আমরা পড়বো, এরপর কি পড়বো না সেন্সরি আবরণী কলা, সেন্সরি এপিথেলিয়াম। সেন্সরি এপিথেলিয়াম কোথায় কোথায় দেখতে পাওয়া যায় না, সেন্সরি এপিথেলিয়াম দেখতে পাওয়া যায় চক্ষুর রেটিনা অংশে, অন্তর্কর্ণের ককলিয়া ও অ্যাম্পুলা, অলফ্যাক্টরি এপিথেলিয়াম, এবং কোথায় না মুখগহ্বরের মিউকাস এই অংশে, আর একটা এপিডার্মিস অংশে, আর টেস্ট বার ইত্যাদি এই অংশগুলোতে দেখা যায় সেন্সরি এপিথেলিয়াম। এই সেন্সরি এপিথেলিয়ামের বৈশিষ্ট্য কি না, এটা রূপান্তরিত স্তম্ভাকার কলা,
মানে এক ধরনের স্তম্ভাকার কলাই, কিন্তু তার রূপান্তরিত রূপ। আর কি না সেন্সরি এপিথেলিয়াম, এপিথেলীয় কোষের ভেতরের প্রান্ত নার্ভ ফাইবারের সঙ্গে যুক্ত এবং বাইরে মুক্ত এক প্রান্ত বা একাধিক সেন্সরি রোম উৎপন্ন করে। আর এর কাজ কি? সেন্সরি এপিথেলিয়ামের কাজ কি না এরা গ্রাহক ও সেন্সরি নিউরনের কাজ করে এবং উদ্দীপনা প্রেরণ করে। অর্থাৎ কি এরা একটা কোনো সেন্সেশনকে গ্রহণ করতে এবং এদের বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করতে বা প্রেরণ করতে সাহায্য করে। কে সাহায্য করে না সেন্সরি এপিথেলিয়াম। এরপর কি রয়েছে? এরপর রয়েছে জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়াম কি? কোথায় কোথায় দেখা যায় না জার্মিনাল এপিথেলিয়ামকে পুংগোনাডের সেমিনিফেরাস নালিকা এবং ডিম্বাশয় এই অংশে দেখা যায় জার্মিনাল এপিথেলিয়ামকে। জার্মিনাল এপিথেলিয়ামের বৈশিষ্ট্য কি না জার্মিনাল এপিথেলিয়াম কোষস্তর ঘনকাকার কোষ দ্বারা গঠিত। অর্থাৎ কি না জার্মিনাল এপিথেলিয়ামের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো কিরকম ধরনের? ঘনকাকার কোষ বিশিষ্ট। আর জার্মিনাল এপিথেলিয়ামের কাজ কি? এই কোষ বিভাজিত হয়ে স্পারমাটোগোনিয়া ও উগোনিয়া উৎপন্ন করে। অর্থাৎ আমার আরেকটা যে নেক্সট ক্লাস হবে সেমিস্টার 3 এর হিউম্যান রিপ্রোডাকশনের, সেখানে আমি স্পারমাটোগোনিয়া এবং উগোনিয়া সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো তখন তোমরা দেখতে পারবে যে জার্মিনাল এপিথেলিয়ামটা কিভাবে সাহায্য করছে বা কিভাবে কাজ করছে। এই হচ্ছে জার্মিনাল এপিথেলিয়ামের বৈশিষ্ট্য, জার্মিনাল এপিথেলিয়াম কোথায় কোথায় থাকে এবং জার্মিনাল এপিথেলিয়ামের কাজ। এরপর কি রয়েছে না এরপর রয়েছে ছদ্মস্তরীভূত এপিথেলিয়াম বা কি বা হচ্ছে সিউডোস্ট্র্যাটিফায়েড এপিথেলিয়াম। ছদ্মস্তরীভূত এপিথেলিয়াম বা সিউডোস্ট্র্যাটিফায়েড এপিথেলিয়াম কি? কোথায় কোথায় থাকে না এই এপিথেলিয়ামগুলো কোথায় দেখতে পাওয়া যায়? গলবিল অংশে, ট্রাকিয়া অংশে, আর কোথায়? নেজাল পথ, তারপর বৃহৎ ব্রঙ্কাই, ভাসা ডিফারেন্সিয়া, এপিডিডাইমিস, ইউরেথ্রা, অলফ্যাক্টরি প্রকোষ্ঠে এবং লালাগ্রন্থির বৃহৎ নালীতে। এই অংশগুলোয় কি দেখতে পাওয়া যায়? এই অংশগুলোয় দেখতে পাওয়া যায় না সিউডোস্ট্র্যাটিফায়েড এপিথেলিয়াম বা ছদ্মস্তরীভূত এপিথেলিয়াম। এর বৈশিষ্ট্য কি না এই ধরনের এপিথেলিয়াম মূলত সরল এপিথেলীয় কলা। সবগুলোই তো সরলই, আমরা যতগুলো পড়ছি সরলেরই তো ভাগ পড়ছি। তো কি একটি মাত্র কোষস্তর দ্বারা গঠিত, কিন্তু প্রত্যেকে একই দৈর্ঘ্যের নাও হতে পারে। এদের কি হয় না এদের বহুস্তরী বা স্ট্র্যাটিফাইড বলে মনে হয়, এরা বহুস্তরী বিশিষ্ট হয় আর কি। ভিত্তিপর্দার ওপর কোষগুলো সজ্জিত থাকে। নিউক্লিয়াস কোষসমূহের বিভিন্ন তলে অবস্থান করে। কোষগুলো সিলিয়া যুক্ত বা সিলিয়া বিহীন হতে পারে। এর কাজ কি না ছদ্মস্তরীভূত এপিথেলিয়ামের কাজ হচ্ছে ক্ষরণ করা, শোষণ করা, সংশ্লিষ্ট অঙ্গকে রক্ষা করা এবং কোনো বস্তুর সঞ্চালনে সাহায্য করা। তো এই হচ্ছে ছদ্মস্তরীভূত এপিথেলিয়ামের কাজ। তো আজ আমরা টোটাল জানলাম কিটা না সরল এপিথেলিয়াম যে রয়েছে এপিথেলীয় কলা বা আবরণী কলার মধ্যে যে এতগুলো ভাগের মধ্যে যে সরল এপিথেলিয়াম কলাটা যে রয়েছে, সরল এপিথেলিয়াম কলার সবগুলো ভাগ আজ আমরা জেনে নিলাম। তো কি কি ভাগগুলো জানলাম? স্কোয়ামাস জানলাম, কিউবয়েডাল জানলাম, কলামনার জানলাম, সিলিয়েটেড জানলাম, সেন্সরি জানলাম, জার্মিনাল জানলাম, আর কি সিউডোস্ট্র্যাটিফাইড। তো আজকের ক্লাসটা এত দূরই, আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। এর পরের ক্লাসে আমরা যৌগিক এপিথেলিয়াম, গ্রন্থিময় এপিথেলিয়াম এটার পুরোটা জানবো। তো ক্লাসটা কেমন লাগলো তোমাদের জানিও কমেন্ট সেকশনে। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোথাও যদি ডাউট হয়ে থাকে সেটাও লিখে জানিও।
তো আজকের এই ক্লাসটা আমাদের ফার্স্ট লেকচারে এত দূরই অবধি। তো ক্লাসটাকে সবাই বেশি শেয়ার করে দাও, যাতে তোমাদের সাথে সাথে আর সবাইও জানতে পারে, দেখতে পারে। তো হ্যাঁ, ক্লাসটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর যেখানে যেখানে ডাউট থাকবে সেটাও জানিও। তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশনটা চলে যায়। তো আজকের ক্লাসটা বাস এইটুকুই। কেমন লাগলো জানিও। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার। স্টে ব্লেসড।